কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছে। সেই রাজনৈতিক অভিযোগ আছে, কিন্তু এবার নির্বাচন কমিশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারংবার রাজনৈতিক দলগুলি কমিশনের দ্বারস্থ হয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। এবং এই ঘটনায় আজকে আমরা যেটা দেখতে পেলাম, সাম্প্রতিক অতীতে আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যের দুই বিজেপি প্রার্থীকে ফোন করেছিলেন, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং তারপরেই তিনি গতকাল ফোন করেন কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে, এবং সেখানে তিনি বলেছিলেন ৩,০০০ কোটি টাকা যেটা ইডি বাজেয়াপ্ত করেছে বিভিন্ন দুর্নীতি মামলায়, সেই টাকা কিভাবে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আইনি সংস্থান কি আছে সেই বিষয়টি খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী। আজকে সেই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিতে খুব স্পষ্টভাবে নির্বাচনের মুখে এই ধরনের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তার পাশাপাশি বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি যে দাবি করেছিলেন ওই ফোনালাপে, সেই বিষয়টিতে উঠে এসেছিল বাংলার যে ভাষা, সেই ভাষা আলাদা হয়ে যেত যদি রাজা কৃষ্ণচন্দ্র পদক্ষেপ না করতেন, এবং আমরা হিন্দু থাকতে পারতাম না। এই ধরনের যে অভিযোগগুলো করা হয়েছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে দুটি অভিযোগ সম্বলিত একটি চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। এবং এরই প্রেক্ষিতে আজকে একদিকে যেমন নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে, তার পাল্টা উত্তর দিয়েছে ভারতীয় জনতা পার্টিও। এর পাশাপাশি আমরা আজকে দিনভর যেটা দেখেছি, রেখা পাত্র বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী, সেই রেখা পাত্রর তিনি যে স্বাস্থ্যসাথীর যে সুবিধে, সেই সরকারি পরিষেবা যে তিনি উপভোগ করেন, সেই উপভোক্তার তালিকার তার যে যাবতীয় বিশদ তথ্য এবং নথি তা আজ তুলে দেয় তৃণমূল কংগ্রেস তাদের একটি সামাজিক মাধ্যমে পোস্টে। এবং সেই বিষয়টি নিয়ে আজকে জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় তফসিলি কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি দিলীপ ঘোষ, যিনি বারংবার কুকথা নিয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি জানিয়েছেন তাকে দল শোকজ করেছে, তিনি তার উত্তর দেবেন, নির্বাচন কমিশনের প্রশ্নেরও উত্তর দেবেন তিনি। কিন্তু তার প্রেক্ষিতেই আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ আজকে আবারও কিন্তু নির্বাচন কমিশনকে মেশো বলে অভিহিত করেছেন। কতটা সঠিক এই আখ্যা সেটা নিয়ে চর্চা চলবে। আর তার পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী, প্রাক্তন বিচারপতি, তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজানোর নিদান দিয়েছেন। স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়েও নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমরা একে একে দর্শকদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র রয়েছেন পল্লব মুখোপাধ্যায়, সিপিএমের মুখপাত্র পল্লব মুখোপাধ্যায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে আলোচনায় আমরা যাব, যে ছবিটি আমরা কিছুক্ষণ আগেই দর্শকদের দেখাচ্ছিলাম, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হচ্ছে, যে চিঠিতে প্রধানমন্ত্রী এবং কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে এই যে চিঠিতে খুব স্পষ্টভাবেই বলা হচ্ছে যে ৩,০০০ কোটি টাকা ফিরিয়ে দেওয়ার আইনি সংস্থান করবেন প্রধানমন্ত্রী, তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। এটা কিভাবে বলা যায়, নির্বাচনের আগে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া যায় কিনা, তাই নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ জানানো হয়েছে। আজকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী এই বিষয়ে ঠিক কি বলেছেন, প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতির প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর কি বক্তব্য, আমরা প্রথমে শোনাবো দর্শকদের। ইডি যে পদ্ধতিতে মেহুল চস্কি, নীরব মোদীর সম্পত্তি, বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে ভারতবর্ষের ব্যাংকের টাকা ৮২% ফিরিয়ে দিয়েছে, এখানেও রোজ ভ্যালি, সারদা সহ জনগণের যে টাকা চিট হয়েছে ইডি একইভাবে ফেরানোর ব্যবস্থা করবে। এটাই প্রধানমন্ত্রীর কমিটমেন্ট। চিট ফান্ডের ২ কোটি লোক যারা সাফারার, আলকেমিস, সারদা, রোজ ভ্যালি, পিঙ্কন, আইকর সহ বহু এদের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে, অকশান হয়েছে, তাতে ইডির কাছে ৩,০০০ কোটি টাকা জমা আছে। এই টাকা ফেরানোর কাজ ইডি করবে। যেভাবে পিএনবির টাকা
নীরব মোদী বিজয় মালিয়ার টাকা তার প্রপার্টি অ্যাটাচমেন্ট অপশন করে 82% ফিরিয়ে দিয়েছে, সেভাবে করবে। আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। খুব স্পষ্টভাবেই তিনি জানিয়েছেন যে নীরব মোদী, মেহুল চোকসি এদের টাকা যেভাবে ইডি বাজেয়াপ্ত করে তা ফিরিয়ে দেওয়ার পদ্ধতি আছে, সেই পদ্ধতি আইনিভাবেই এই পদ্ধতি হবে। আমাদের মধ্যে ইতিমধ্যেই এই আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি। দর্শকদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেব। দীপঙ্কর সরকার, রাজ্য বিজেপির মুখপাত্র, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই আলোচনায়। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি প্রথমে আসবো তৃণমূল মুখপাত্রের কাছে, কোহিনুর মজুমদার। শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা দর্শকদের শোনালাম, কিভাবে দেখছেন এই বক্তব্যকে? দেখুন, আমি যতদূর জানি যে নির্বাচন এই যে মডেল কোড অফ কন্ডাক্ট, সে মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে যাওয়ার পর আপনি যদি কোনো মিনিস্টার থাকেন, কোনো মন্ত্রী, কোনো অফিসার এবং কোনো পাবলিক ডোমেনে যদি আপনি কিছু কমিটমেন্ট করেন বা টাকার কমিটমেন্ট করেন, সেটা নির্বাচনী যে বিধি ভঙ্গ হয়। আপনারা পূর্বে এরকম অনেক ঘটনা ঘটেছে। অবশ্যই এর আগেও তো আমরা দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র ব্যবস্থাকে সাথে নিয়ে নির্বাচনের প্রচারে ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টারের চপারে তিনি নির্বাচন ঘোষণা হওয়ার পরও তিনি তার দলীয় প্রোগ্রামে গেছিলেন। তো সেটা যাওয়াও বেআইনি, এই জন্য ইন্দিরা গান্ধীরও প্রার্থীপদ চলে গেছিলো। পরবর্তীকালে সেই কোর্সে এমার্জেন্সি হয়েছিল, আপনারা সেটা জানেন। তো এটা হয়ে আসছে এবং পরপর নির্বাচনী বিধিভঙ্গ। এমন নয় যে এটা কোনো দলের নেতা তার প্রার্থীর সঙ্গে কথা বলছেন। দলের নেতা তার প্রার্থীর স্ট্র্যাটেজি কী আলোচনা করবেন সেটা তার এন্টায়ারলি তার পার্সোনাল পেরিফেরির মধ্যে আছে, সেখানে আমাদের কিছু করার নেই বা নির্বাচন কমিশনেরও কিছু করার নেই। কিন্তু এটা তো আমরা বা কোনো অন্য দল বা মিডিয়া ব্রিজ করেনি, এটা বিজেপি পাবলিক ডোমেনে এনেছেন, বিজেপি পাবলিক ডোমেনে অ্যালাউ করেছেন এবং সেখানে আমরা দেখেছি এটা একটা নির্বাচনী প্রচার। দুর্ভাগ্য দুটো দিকেই, শুধু এটাও নয়, যিনি প্রার্থী আছেন তিনি একটা ঐতিহাসিক মানে আমরা সেই বিষয়টা নিয়ে পরে আলোচনায় আসছি। প্রাথমিকভাবে এই 3000 কোটির বিষয়টি নিয়ে কি বক্তব্য শুনি কংগ্রেসের? দেখুন, প্রথম কথাটা যেটা বলছি, নির্বাচনী বিধিভঙ্গের দৌড়ে নেমে পড়েছেন দিদি এবং মোদি দুজনেই। মোদি যদি হেডমাস্টার মশাই হন, দিদি তার যোগ্যতম ছাত্রী। এটা আমরা বারবার করে দেখছি। দক্ষিণ কলকাতার ক্ষেত্রেও দেখলাম বামপাত থেকে প্রচারে বাধা। আমি 3000 কোটির বিষয়টা, হ্যাঁ আমি বলছি, ব্যাপারটা হচ্ছে অঙ্কুর, আমাদের খুব আক্ষেপের বিষয়, নির্বাচন এসে গেছে আর আমরা এদেশের অসংগঠিত শ্রমিকদের সমস্যা নিয়ে বিতর্ক করি না, আমরা এদেশের কৃষকদের সমস্যা নিয়ে বিতর্ক করছি না, আমরা এদেশের চাকরি নেই, কর্মসংস্থান নেই তা নিয়ে বিতর্ক করছি না। এদেশের খোদ অর্থমন্ত্রীর স্বামী বলছেন নির্বাচনী বন্ডকে কেন্দ্র করে শুধু ভারতবর্ষের না বিশ্বের বৃহত্তম দুর্নীতি ঘটছে। আপনার অবগতির জন্য জানি রাখি গতকাল সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমি আপনাকে জানি রাখি, আমি আমার প্রশ্নের বিষয় আপনি যদি উত্তর না থাকে আমি কিন্তু আপনাকে সময় দিতে পারবো না। আমি বলছি উত্তরটা দিচ্ছি। আমি একটা কথা বারবার করে বলছি, আমি শুনেছিলাম প্রধানমন্ত্রীর কালকের কথাটা। এইটা তো একটা বারবার করে একটা বিতর্কের বিষয় যে প্রধানমন্ত্রী বলতে পারেন কি পারেন না, কিন্তু সবথেকে বড় কথা আমরা জানি যে ঘুষ নেওয়া যেমন সামাজিক রাজনৈতিকভাবে অপরাধ, ঠিক আইনগত অপরাধ, তেমনি যারা ঘুষ দিচ্ছে সেটাও চরম অপরাধ। তার মানে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যে আমি যেটা শুনেছি, যারা চাকরির জন্য ঘুষ দিয়েছে তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তাহলে কি প্রধানমন্ত্রী ঘুষকে বৈধীকরণ করতে চাইছেন? এই প্রশ্নটা খুব স্পষ্টভাবে আমাদের। পল্লব মুখোপাধ্যায়, প্রথমে বলি যে বিষয়টা তো ওরকমভাবে নয় যে মোদি এর আগে বলা হয়েছিল মোদি হে তো মুমকিন হে, এবার বলা হচ্ছে মোদি কি গ্যারেন্টি। এই যে প্রতিশ্রুতি আজকে দেখা যাচ্ছে উনি বলছেন ফিরিয়ে দেবেন, নির্বাচনের একটা কথা হলো যে নির্বাচনের সময় ওনার মনে হচ্ছে যে উনি ফিরিয়ে দেবেন, এতদিন তো মনে হয়নি, আজকে তো টাকাটা ইডি ধরেনি বা করেনি। আর এই প্রধানমন্ত্রী এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি জুমলা প্রতিশ্রুতি তো আজকে নতুন নয়। বছরে 2 কোটির চাকরি কোথায়, 100টা স্মার্ট সিটি কোথায়, 100 দিনের মধ্যে সুইস ব্যাংকের কালো টাকা কোথা থেকে দেশে এলো, আমরা ইলেকট্রাল বন্ড দেখলাম, পুরো বিজেপি কালো টাকায় নিমজ্জিত হয়ে গেছে। তোলাবাজ, একদম বিশ্বের এত বড় তোলাবাজ কোনো দল নেই। এই সময় 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, এই প্রতিশ্রুতি আমরা দেখিনি। 2014 রান্নার গ্যাসের দাম কমিয়ে 300 টাকা করার প্রতিশ্রুতি আমরা দেখিনি, পেট্রোলের দাম 30 টাকা করার প্রতিশ্রুতি আমরা দেখিনি। আজকে গ্যারেন্টি দিচ্ছেন, আর কে গ্যারেন্টি দিচ্ছেন? এই তো দুর্নীতিবাজ সারদার নায়ক, আমরা টাকা নিতে দেখেছিলাম যাকে, শুভেন্দু অধিকারী, সেই দিচ্ছেন গ্যারেন্টি মোদির হয়ে। এটা পরিস্থিতি। বাংলার মানুষ কর্মসংস্থানের জন্য, পুরো ভারতবর্ষে কর্মসংস্থানের অবস্থা খারাপ, সেই নিয়ে কথা হোক। মোদি কিক ফিরিয়ে দেবে সেটা নিয়ে অনেক কথা আমরা শুনেছি জুমলাবাজ। দেখা যাক, আমরা এ নিয়ে অবশ্যই ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তার বক্তব্য জানাবেন। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নিয়ে শুনবো তার বক্তব্য, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় ছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে। তাদের অভিযোগ, এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী বলছেন ৩,০০০ কোটি টাকা যেটা ইডি বাজেয়াপ্ত করেছে তা সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি। আসবো বিজেপি মুখপাত্রের বক্তব্য শুনতে। এর আপনি শুনলেন বাকিদের বক্তব্য, আপনার উত্তর শুনবো। দেখুন, প্রধানমন্ত্রীর যে কথাটা বলেছেন সেটা একটা আইনি করা যায় কি না, আইনি পরামর্শভাবে জিজ্ঞেস করছিলেন। বক্তব্যটা পুরোটা শোনা মনে হয় বলেছিল যে এরকম একটা কোনো আইন আনা যায় কিনা, করা যাবে ঠিক আইন আনা যায় কিনা তার একটা পরামর্শ করেছেন। নিশ্চয়ই বিরোধী দলেদের যদি মনে হয় এটা মডেল কোড অফ কন্ডাক্ট হয়েছে, তারা নিশ্চয়ই নির্বাচন কমিশনে গেছে, প্রধানমন্ত্রী তার বক্তব্যের ব্যাপারে জানাবেন। এক মিনিট, একটা কথা আপনাকে মনে করিয়ে দিই দীপঙ্কর দা, যেটা উনি বলেছেন, আপনি যেটা বলেছেন সঠিক, তারপরে উনি যোগ করেছেন যে আপনি এটা আপনার প্রচারে রাখবেন যে আমরা এই চেষ্টাটা করছি। আমি তো বললাম এটা যদি আপনার সত্যি সত্যি যদি মডেল কোড অফ কন্ডাক্ট মানে লঙ্ঘিত হয়, নির্বাচন কমিশনের কাছে বিরোধী দল আছে তো, ভারতবর্ষের গণতন্ত্র তো এই জন্যই যে বিরোধী দল নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন। বিরোধী দল যেমন নির্বাচন কমিশনের কাছে মাননীয় দিলীপ ঘোষের সম্পর্কে জানিয়েছেন, দিলীপ ঘোষের কাছে নির্বাচন কমিশন জানতে চেয়েছে কেন আপনি এই ব্যাখ্যা দিয়েছেন। এগুলো তো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। পাশাপাশি বিরোধীদের প্রশ্নটা আপনি শুনলেন যে তারা বলছেন মোদী সাহেবের গ্যারান্টির কোনো মানে নেই, তিনি এতদিন ধরে মোদী সাহেবের গ্যারান্টির মানে আছে কিনা এরা ভুলে যায় সবকিছুতে। এরা বলেছে, আমরা বলেছিলাম নতুন শিক্ষানীতি আনবো, আমরা নতুন শিক্ষানীতি ভারতবর্ষে এনেছি। আমরা বলেছিলাম যে ভারতবর্ষে বিজেপি যখন ক্ষমতায় আসবে তখন আমরা ৩৭০ ধারা তুলে দেবো। আমরা ৩৭০ ধারা তুলে দিয়ে এক নিশান ভারতবর্ষে করে দিয়েছি। কাশ্মীরের আজকেই একটা বক্তব্য শুনছিলাম, কাশ্মীরের মেয়েরা বলছে 2019-এর আগে 2019-এর আগে 2019-এর আগে নির্বাচনের যে কাশ্মীরে একের পর এক আমাদের কারফিউ থাকতো, ইন্টারনেট বন্ধ থাকতো, আজকে বন্ধ নেই। আমরা বলেছিলাম যে ভারতবর্ষ যদি আমরা একক ক্ষমতায় আসি, আমি আপনার প্রশ্ন আমি শুনেছি, উত্তর আমি আসছি, আমি কি করেছি আমি বলে দিচ্ছি একের পর। কাশ্মীরে এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচন হতে পারেনি। আপনি বিধানসভা নির্বাচন প্রক্রিয়া যখন আসবে হবে হবে 5 বছর হবে না, 5 বছরের কাছে হবে নির্বাচন, যখন পরিস্থিতি যেটা হয়েছে সেটাই ধরুন না। আমরা বলেছিলাম আমরা একক ক্ষমতায় আসলে কোনোদিন যদি সম্ভব হয় তাহলে আমরা ক্ষমতায় আসলে নির্বাচন কমিশন আমরা রাম মন্দির যে আমাদের সহযোগিতা যদি রাম মন্দির বানায় আমরা সহযোগিতা করব। আমরা বলেছিলাম ভারতবর্ষের বুকে ভারতের অর্থনীতি যেখানে 11 নম্বরে রেখে গেছিল বিরোধীরা, কংগ্রেস হাত তুলে বসে আছে, 11 নম্বর রেখে গেছিল, আমরা ভারতবর্ষের অর্থনীতিকে 5 নম্বরে এনেছি। আমরা 2 ট্রিলিয়ন অর্থনীতি ভারতবর্ষের এখন। ভারতবর্ষে বিদেশে 2 লক্ষ কোটি টাকার অস্ত্র শুধুমাত্র আমদানি করে ভারতের বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর আপনি বলছেন না এই জুমলা কথাগুলোই যারা বলে না তারা অর্থটাই বোঝে না। আমরা বলেছিলাম আনতে পারলে, আমরা আনতে পারিনি, সুইস ব্যাংক দেয়নি, সুইস ব্যাংক টাকা দেয়নি, সুইস ব্যাংক অনুমতি দেয়নি বলে আমরা আনতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা নয়, সুইস ব্যাংকের নীতি। যে দাবি আমরা শোনালাম, আমরা এই পরবর্তী ইস্যুতে আসবো। আমরা এই যে যে দাবিগুলি করলেন অবশ্যই বিরোধীরা তার উত্তর দেবে, তার বিষয়টি নিয়ে আমরা পরবর্তী সময় আসছি। এই বাংলা বলছেন মধ্যে আমরা তা নিয়ে আলোচনা করব। আরেকটি ইস্যু যেটি নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, আমরা প্রথমে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন দর্শকদের দেখাবো। বুধবার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী, যে ফোনে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে দাবি তৃণমূলের। অভিযোগ, মোদির সঙ্গে অমৃতার কথোপকথনে বাংলা থেকে ইডির বাজেয়াপ্ত ৩,০০০ কোটি টাকা ফেরানোর কথা বলেন মোদি। একই সঙ্গে অমৃতার গলায় হিন্দু সনাতন ধর্ম এইসব শব্দও শোনা যায়। জানিয়েই তৃণমূলের দাবি নির্বাচনের আচরণবিধি ভঙ্গের। সম্পূর্ণ ভাঁওতাবাজি, সম্পূর্ণভাবে ভাঁওতাবাজি। তাহলে এখনই দিলেন না কেন? আপনি বলছেন পরের সরকার এলে ভেবে দেখবে, কেন আপনার এখন সরকার দিল না কেন? 2, আপনি বলছেন দরকার হলে নতুন আইন তৈরি করবে, মানে কি? বিতর্ক তৈরি হয়েছে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে বাংলার অন্যতম সংস্কারক হিসেবে দাবির কথাতেও। बचपन में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद्र राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। জানিয়ে কটাক্ষ মহুয়া মৈত্রের। তার স্বাধীন ভারতে বাংলার মানুষ একটাই রাজা জানেন, রাজা রামমোহন রয়, হ্যাঁ কি না? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কি না? এর বাইরে কোনো রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই।
এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে ইংরেজদের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার যে লড়াই, তাতে মহারাজ কৃষ্ণচন্দ্র, জগৎ শেঠ, উমিচাঁদরা ইংরেজদের পক্ষ নেন। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের পর ইংরেজদের হাত ধরেই মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রভাব প্রতিপত্তি বাড়ে। এরা সকলে মিলে ইংরেজদের ডেকে এনেছিলেন, ভারতকে পরাধীন করেছিলেন সিরাজউদ্দৌলার সঙ্গে শত্রুতা করবার জন্য। সেই কৃতিত্বটা উনি দাবি করতে পারেন যে আমরা ভারতকে, আমাদের কৃষ্ণচন্দ্র রায় সবাই মিলে ইংরেজকে ডেকে এনেছিল। কিন্তু নদিয়ার মহারাজের হাতে সনাতন ধর্ম রক্ষার কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ আছে কি? মহারাজা কৃষ্ণচন্দ্রের যে সভা ছিল সেটা ভারত বিখ্যাত। তিনি জ্ঞান বিজ্ঞানকে উৎসাহিত করবার জন্য, তাদের প্রোৎসাহন দেওয়ার জন্য তিনি আজীবন চেষ্টা করে গেছেন। তার যে সভায় যত পণ্ডিতের সমাগম ছিল এবং সেই সময় বাংলায় যে জ্ঞানের উৎকর্ষতা যেখানে তিনি পৌঁছে দিয়েছিলেন, সেটা চিরদিন দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর আচরণবিধি ভঙ্গের ইস্যুকে ঢাল করে ময়দানে তৃণমূল, রাজনৈতিক লড়াইয়ে ইতিহাস চর্চায় সরগরম কৃষ্ণনগর। কলকাতা টিভি। চন্দ্র ঠিক কিভাবে বাংলাকে বাঁচিয়েছিলেন যে দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, সেই বিষয়ে বাকিদের কি অভিমত শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদারের কাছে। এই যে আপনি শুনলেন, আমরা শোনালাম, শ্রমিক ভট্টাচার্য বলছেন যে সমাজ সংস্কারক হিসেবে যে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে দাবি করা হচ্ছে বিজেপি প্রার্থীর পক্ষ থেকে, তা একেবারেই ভুল নয়। তার প্রেক্ষিতে বেশ কয়েকটি শব্দ আমি আপনাকে প্রথমত একটা ক্লিয়ার করে দিই। ভারতবর্ষের গণতন্ত্র হওয়ার পর, সংবিধান আসার পর রাজা, রাজমাতা, রানী, হ্যাঁ, এই গোছের টাইটেল নেওয়া বেআইনি। কিন্তু আমি দেখলাম একটি রাজনৈতিক দল তার ইলেকশন প্রেস ব্রিফিংয়ে রাজমাতা লিখে দিলেন। যদিও এক্স জাস্টিসকে জাস্টিস চালিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু রানী, রাজা, এই যে টাইটেল, এই টাইটেল প্রহিবিটেড, এটা নেওয়া যায় না। দুই, উনি একটা কথা বললেন যে হিন্দু ধর্ম সেদিন রক্ষা করেছিলেন কৃষ্ণচন্দ্র রায় রাজা, মীর জাফর এবং ক্লাইভকে সাথে করে নিয়ে। মানে ক্লাইভ হচ্ছে মূল কাণ্ডারি হিন্দু ধর্ম রক্ষা করা। দেখুন, আমি যতটুকু ইতিহাস পড়েছি, ইতিহাস নিয়ে এমএ পাস করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, তো যতটুকু আমি ইতিহাস পড়েছি তাতে আমি জানি যে সে সময় বেঙ্গল রেনেসাঁসের যার নাম ছিল সেগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে পারেন, রাজা রামমোহন রায় হতে পারেন, বা আরেকটু অন্য অ্যাঙ্গেলে দেখতে পারেন পরবর্তীকালে আরেকটু মানে ফার্দার লাইফ পিরিয়ডে ডেফিনেটলি স্বামী বিবেকানন্দর নামও আসতে পারে, তার আগে ঠাকুর রামকৃষ্ণ নামও আসতে। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায় হিন্দু ধর্মের প্রতি বিশাল কন্ট্রিবিউশন এমন ক্লাস 9-10-এর বইতেও পাওয়া যায় না, 8-9-10-এর বইতেও পড়ানো হয়। কিন্তু খুব ইম্প্যাক্টটা হচ্ছে, ভাবুন, যে মীর জাফরকে লোকে গালাগালি উদ্দেশ্যে ব্যবহার করা হয়। মানে আমার মনে হয় আজকে তো শুভেন্দু অন্তত হ্যাপি এই কথা, আর কেউ না হোক, যে শুভেন্দুকে বিশ্বশুদ্ধ লোক মির্জাফর 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 বলে, এটা গালাগালি হিসেবে ট্রিটেড হয়। এই ভদ্রমহিলা প্রথম যে বিজেপির প্রার্থী, একমাত্র প্রথম আমার জীবদ্দশা দেখা এমন একজন যে মীর জাফরকে গ্লোরিফাই করে দিল। এটা আগে পূর্বে আমি কোনদিন দেখিনি। আমি আসবো এই বিষয়টি নিয়ে। এই যে ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের কাছে, যেমন ধরুন আমরা দেখেছি যে বীর সাভারকার বলে, মানে আপনারা এই মুহূর্তে যার অনেক ভালো ভালো কথা আমরা শুনতে পাচ্ছি, তিনি যে মুচলেখা দিয়েছিলেন সেটাও জানি। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় যখন গ্রেপ্তার হন অটল বিহারী বাজপেয়ী, তাঁকেও মুচলেখা দিতে হয়েছিল ইংরেজের কাছে। তো এরা যখন আজকে জাতীয়তাবাদের কথা বলছেন, ঠিক একই সঙ্গে মির্জাফরের পাশে দাঁড়ানো রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়েও আজকে বলা হচ্ছে তার সমাজ সংস্কৃতি অনেক ভালো ভালো কথা বলা হচ্ছে। বিরোধীরা তো এই যুক্তিগুলো তুলছেন, এই যুক্তিগুলোর প্রেক্ষিতে বিজেপির পাল্টা যুক্তিটা কি? দেখুন, রাজনীতি ভোট এসেছে, রাজনৈতিক আলোচনা হবে। কৃষ্ণচন্দ্র অনেকদিন পর বিরোধীর আলোচনায় স্থান পেয়েছে। আমরা নয় রাজমাতা বলেছিলাম সেটা নাকি নির্বাচনী বিধিভঙ্গ। আসলে কৃষ্ণচন্দ্র রাজত্বকাল কবে? ইতিহাসে যে বসে আছে পাশে আমি জিজ্ঞেস করতে চাই, বাংলায় বলুন কত থেকে কত? 1710 থেকে 1783 আসতে। দ্বিতীয় হচ্ছে গিয়ে কৃষ্ণচন্দ্রের ব্যাপারটা হচ্ছে বিদ্বান, সংস্কৃতিজ্ঞ, তিনি ফার্সি ভাষা, সংস্কৃতি ভাষা এবং বাংলার পণ্ডিত হিসেবে স্বীকৃত। আমি বলি, কৃষ্ণচন্দ্রের রাজসভায় কারা ছিলেন সেই সময়? কৃষ্ণচন্দ্র রাজসভায় যারা অলঙ্কৃত করেছিলেন,
রামপ্রসাদ সেনের নামটা নিশ্চয়ই সবাই শুনে থাকবেন, ভরতচন্দ্র রায়গুণাকরের নামটা নিশ্চয়ই শুনে থাকবেন, গোপাল ভাঁড় বলে যারা আমরা জানি তার নামটা শুনে যাবেন। এরা সবাই কৃষ্ণচন্দ্রের সময় বাংলায় সাহিত্য চর্চা এবং রাজ পরিবারের সাথে থেকে করতেন। আমি বলছি না, মাছদিয়া একটা শিব মন্দির আছে, যাদের অবজ্ঞার জন্য বাংলায় বসে আছেন, মাছদিয়া শিব মন্দিরটা সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম, সেটা রাজা কৃষ্ণচন্দ্রের আমলেই তৈরি হয়েছিল। আমি জানি রাজা কৃষ্ণচন্দ্র যদি ইংরেজদের সহযোগিতায় করে আজকে দেশদ্রোহী হলো, আসলে তাহলে মুসলিম শাসকরা ভারতবর্ষে ভারতীয় হয়ে গেল, আর ইংরেজরা ভারতবর্ষে শাসন করতে আসলে তারা বিরোধী হয়ে গেল, বিদেশি হলো, আর মুসলিমরা এসে শাসন করলো, তারা ভারতীয় হয়ে গেল। ঠিক আছে, মুসলিমরা জাতীয়তাবাদ তাদের মুসলমানদের জাতীয়তাবাদকে বানালো। আমি বললাম ভাই, আমি একা আলোচনায় ভালো হচ্ছে, ঠিকই তো বলছি, অতি ইতিহাস বলছি। ইতিহাস কি বলছে? ইতিহাস কি বলছে? আপনি ভরতচন্দ্র, আপনি নাম শুনেছেন? বলুন না, আপনার সময় আগে বলুন না, আমি যে কথা বললাম আপনি বলুন যেটা বলছেন সেটা। এবার এই যে তাদের যে তার যে শাসনকালে যে কৃতিত্বটা, তার শাসনকালে যে রাজনৈতিক কৃতিত্বটা, আরে সিরাজের প্রতিদিন নতুন নতুন একটা রমণীলা কিভাবে দেখছেন ভারতীয় হিন্দু মেয়ের রামলীলা হতো না, এটা ইতিহাস। রমীলা থাপার, আমি 30 সেকেন্ড নিয়ে নেবো, রমিলা থাপার, ইরফান আবিরের ইতিহাস পড়লে তাদের মাথায় এরকমই হবে, কারণ সিরাজের যে প্রতিদিন নীতিরাত্রে একটা করে নারী লাগতো, সেটা ইংরেজরা বলেছে 18 বছরের, সেটাও যে ভারত বাংলার ইতিহাস, সেটাও কিন্তু জানা ছিল। শুনে ঠিক আছে, আমি কারোর মাঝে বলিনি, আমাকে একটু বলতেন, খুব ইন্টারেস্টিং আলোচনায় আপনারা আসলেন অঙ্কুরবাবু। প্রথম কথাটা আমি বলতে চাইছি, কৃষ্ণচন্দ্র দেশদ্রোহী ছিলেন না ইংরেজ প্রীতি ছিলেন তার, এটাকে আমি খুব একটা অবাক হই না। মানে কেন অবাক হই না, যাদের ডিএনএতে ব্রিটিশদের রক্ত বইছে, তাদের নিয়ে তারা যে ব্রিটিশের দালালি করে এসেছে স্বাধীনতা সংগ্রামের সময়, আজকে তারা সেই দালালির প্রসঙ্গ এখানে শুনলেন, আপনারা এখানে শুনলেন যে ইংরেজদের পরোক্ষে সার্টিফিকেট দিলেন বিজেপির মুখপাত্র। আমরা এত অবাক হই না, কিন্তু আমি একটু অন্য কথা বলছি। রাজরাজাদের জমানা চলে গেছে, কংগ্রেস ইন্দিরা গান্ধী নেতৃত্বে রাজন্য ভাতা বিলোপ করে দিয়েছেন। এটা গণতান্ত্রিক ভারত, সেমি ফিউডাল সিস্টেম এবং এটাকে আবার প্রতিষ্ঠিত করার এটা একটা চক্রান্ত। আপনি দেখেছেন রাজমাতা বসুন্ধরা রাজ সিন্ধে, রাজমাতা অমুক, রাজমাতা কংগ্রেস বলে। আমি বলছি তৃণমূলের সাথে আমার 2000 বার রাজনৈতিক লড়াই, তৃণমূলকে বলতে শুনেছেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে বলতে কোন, এরা বলে। কারণটা হচ্ছে এদের জায়গাটাই হচ্ছে এই সামন্ততন্ত্রকে অক্সিজেন দিয়ে যাওয়া। এইটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথাটা আমি যেটা বলতে চাইছি, দেখুন রাজা রামমোহন রায়, ডিরোজিও, অমুক তমুক, এই অনেক জটিল আলোচনার জায়গায় আমি না এসে যেটা বলতে চাইছি যে কৃষ্ণচন্দ্রের রাজসভায় একটা মানুষ ছিলেন গোপাল ভাঁড়, কল্পিত হতে পারে, ঐতিহাসিক হতে পারে, সব কিছু হতে পারে। আমি সেটা নিয়ে অনেক রকম বিতর্ক আছে। আসলে গোপাল ভাঁড়টা কোথাও গিয়ে আমার মনে হয়েছে, ইতিহাসকে আপনি যদি পর্যালোচনা করেন তাহলে একটা ঐতিহাসিক দান্দিক সমগ্রতায় আপনাকে আসতে হবে। তা বাদ দিয়ে ইতিহাসের সমালোচনা, ইতিহাস পর্যালোচনা হয় না, সময় নেই। সেটা ইরফান হাবিব হতে পারেন, দীপঙ্কর বাবু হতে পারেন, কোহিনুর হতে পারেন, পল্লব, কিন্তু পথ ঐতিহাসিক দান্দিক সমগ্রতা, এর বাইরে যদি আপনি ইতিহাসকে বিচার করতে যান তাহলে আপনাকে নাগপুরের গরুর পা চাটতে হবে। দীপঙ্কর বাবুর পা চাটে। আমরা যে ইতিহাস পড়েছি সেই ইতিহাসে আমরা জানি বাংলার শেষ স্বাধীন নবাব হলেন সিরাজদৌল্লা, এবং তাকে বেইমানি করে হারিয়েছিল কে? মির্জাফর। মির্জাফরের সাথে কারা ছিল? তাদের মধ্যে একজন রাজা কৃষ্ণচন্দ্র। রাজা কৃষ্ণচন্দ্র কি তৈরি করেছেন, কি করেছেন, আজকে ভারতবর্ষের একটা বিশাল পরিমাণ পর্যটন শিল্প থেকে পয়সা আসে, সেটা তাজমহল। ভারতবর্ষ আসে লোকে দেখতে তাজমহল, সেটা আকবরের বিশাল রেভিনিউ, শাহজাহান তৈরি করেছিল, 250 টাকা লাগে। তো সেই হিসেবে যদি তাহলে ওই নিয়ে একটা বললেন না, মন্দিরের উদাহরণ দিলেন, তো এরকম প্রচুর মোগল স্থাপত্য আছে। কুতুব মিনার যদি আমি বলি, প্রচুর আছে তো ইতিহাসটাই তো এবার মোগল ইতিহাসটাই তো বের করে দেওয়া হচ্ছে সিলেবাস থেকে। অস্বীকার করলেন উনি, আমরা ইংরেজদের এখানে যা ভালো আছে সেটাকে অস্বীকার করছি না, তাহলে কি হাওড়া ব্রিজটা আমরা ভেঙে দেবো? না, সেটা তো নয়, কখনোই সেটা নয়। কিন্তু উনি যেরকম ভাবে বললেন, আসলে উনি নয়, ওনাদের আরএসএস এর মাথাটা তো ওটাও তো মুছে লেখা। আপনি বললেন না বলার সময় যে ওই যে অটল বিহারী বাজপেয়ীর কথা, সাভারকারদের কথা, এরা তো স্বাধীনতা সংগ্রামের এদের অংশগ্রহণের কোনো বইয়ের কোনো পাতার কোনো এক লাইন কেন, 1 ফোঁটা কালি ব্যবহার হয়নি আরএসএস এর ইতিহাসে। কিন্তু এরা পুরাণকে ইতিহাস বলে এবং ইতিহাসকে গুলিয়ে দেয়। আজকেও তাই ভাবে। হঠাৎ করে কোথায় পশ্চিমবঙ্গ রাজাদের কথা আসছে, জমিদারতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা। না, ভারতীয় জনতা পার্টি তো তখন ছিল না। আর যারা আমাদের জিস নিয়ে বলছেন তাদের একটুখানি জানা উচিত যে কত বছর জেলে ছিল। আর মুসলেখার কথা বলেন না, ঐতিহাসিক প্রেক্ষাপটে মুসলেখায়
সেই মুচলেখার বিষয়টা ভালো করে একটু জানলে বোঝা যাবে তা আসলে সত্যটা কি ছিল। কি সত্যটা কি বলতে হবে, সত্যটা বলতে হবে। দাঁড়ান না, আরে সত্যটা বলুন, সত্যটা বলতে হবে তো, সত্যটা বলুন। বলছেন উনি বলছেন দিচ্ছেন না। বলছেন, আরে সত্য কথা শোনা সাহস নেই। মুচলেখাটা কি? মুচলেখাটা বলুন। মুচলেখাটা সত্য কথা সাহস লালকৃষ্ণ আদবানি বলে দিয়েছেন। আরে আদবানি বলে দিয়েছেন তো। বলছেন আদবানি তো বলেছে। আপনার যে কৃষ্ণচন্দ্রের বিষয় আছে সেটা ছাড়ুন। কেন ছাড়বো? আপনি সময় দেবেন না তো। না বলছি তো। আপনি মুসলেখার সময় কত সময় দেবেন? আমার ব্যাখ্যা করতে গেলে 5 মিনিট লাগবে। দিবেন? দেবেন না, খালি বলে বলবেন। দিতে গিয়ে একাটি দিয়ে আবার অন্যদিকে টানিয়ে দিবেন। আপনাদের কাজটা তো ওই উত্তর যেই সঠিক পাবেন সে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন। না মুসলেখার আমি সাভারকরের হিসেবে এখানে মুসলেখা আমাদের যেটা বলা হয়েছে মুসলেখা দেওয়ার কথা কিসের জন্য, কি পরিস্থিতিতে ছিল, স্বাধীনতা সেই প্রেক্ষাপটটা কি ছিল? হ্যাঁ সেই সময় দরকার ছিল যে স্বাধীনতা আপনারা আমার প্রত্যেকের কাছে আমার আবেদন, এভাবে কারোর কথা এয়ারে যাচ্ছে না। যথেষ্ট উত্তপ্ত। আমি একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নেব, টিসিআর কে বলবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নাও, ফিরে আসছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা এবার তৃণমূল কংগ্রেসের কাছে তাদের অভিমতটা শুনবো। দেখুন, আমি আবার বলছি, ঐতিহাসিকগত হয়ে কয়েকটা দিক ভুল আছে। এটা নিশ্চিত যে আপনি আজকে যে কথায় বিচার করছে এই সমসাময়িক সময়, আজ থেকে 100 বছর পর অন্যভাবে বিচার হতে পারে, কিন্তু এটা ফ্যাক্ট। যদি আপনি সিরাজউদ্দৌলাকে শেষ স্বাধীন নবাব ধরেন, তাহলে কৃষ্ণচন্দ্র রায় তিনি ট্রেটার ছিলেন, তিনি বেঈমান ছিলেন, এবং মির্জাফরও বেঈমান ছিলেন, এবং মির্জাফর বেঈমান সবাই পরিচিত হয়েছে। মার্ক বেন্স জোনসের একটা বইতে ক্লাইভ ইন ইন্ডিয়াতে ডিটেলস দেওয়া আছে যে ও এই করতো সে করতো, উইচ ইজ নট হিস্টোরিক্যাল, বিকজ ক্লাইভ এন্ড জোনস, আমাদের মার্কস বেন্স কখনোই ঐতিহাসিক ছিলেন, কিন্তু লেখক ছিলেন, মানে নোবেলিস্ট ছিলেন, তিনি কিন্তু ঐতিহাসিক ছিলেন না। এইটাকে ভর করে ইংরেজ এবং তাদের যোগ্য উত্তরসূরি বিজেপি এটা বলে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেদিন যদি সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধ না হারতো, তাহলে ইংরেজ কতটা প্রভাবিত হতো, কতটা ইংরেজ ঢুকতে পারতো, এই নিয়ে ইতিহাস চর্চা আছে, আমি যাচ্ছি না। কিন্তু এটা একটা ফ্যাক্ট যে সিরাজউদ্দৌলা যদি শেষ নবাব বলে বাংলার মানুষ বিশ্বাস করেন, তাহলে কৃষ্ণচন্দ্র রায়, মির্জাফর একই দোষে দোষ। 2 হচ্ছে, আমি এটা ঠিক যে সিপিএম, এই যে বলুন না যে সিপিএম ভারতে, দেখুন ভারতের জাতীয় কংগ্রেসের কন্ট্রিবিউশন ইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিয়ন্ড কোয়েশ্চেন, এটা তো কেউ কোয়েশ্চেন করতে পারে না, পড়াশোনার মধ্যে এসছে আমাদের, সে সব ঐতিহাসিকরাও বলেছেন, সুমিত সরকারেরও লেখাতে ওই ফুটেছে। অমলেশ ত্রিপাঠী তো অবভিয়াসলি কংগ্রেসি পন্থী ছিলেন, কিন্তু বিপ্লবী গণেশ ঘোষ কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিল এবং এদের এমপি ছিল। 1942-তে শুধুমাত্র অগাস্ট মুভমেন্টের ক্ষেত্রে, কুইট ইন্ডিয়া মুভমেন্টের ক্ষেত্রে সিপিআই অপোজ করেছিল, অ্যালং উইথ মুসলিম লীগ, হিন্দু মহাসভা। এইগুলো টুকরো টুকরো ইতিহাস আছে, কিন্তু আমি আবার বলছি, হিন্দু মহাসভা নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ঢুকছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বিরোধিতা করছে। যদি আপনি নেতাজি সুভাষচন্দ্র বোস হন, আমি আবার বলছি, সাভারকার হলে আপনি গান্ধী হতে পারবেন না, গান্ধী হলে আপনি সাভারকার হতে পারবেন না, শ্যামাপ্রসাদ মুখার্জি হলে আপনি সুশীল সামন্ত হতে পারবেন না, সুশীল সামন্ত হলে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জি হতে পারবেন না। আমি শুধু একটা কথা লাস্ট বলি, গোপাল গডসের লেখা বই, আমি যদি খুব ভুল না করি, গান্ধী অ্যান্ড আই এর ইংরেজি অনুবাদ, গান্ধী আনি, সেখানে ডিটেলস আছে নাথুরাম গডসের সঙ্গে সাভারকারের কি সম্পর্ক ছিল এবং গান্ধী অ্যাসাসিনেশন কি ছিল, এভরি ডিটেলস আছে। তাই সাভারকার নিয়ে এখানে বলতে শুরু করলে কিন্তু আমি বলছি ডিটেলস তথ্য দিয়ে বলতে পারবো কতবার ক্ষমা চেয়েছে। অনেকগুলো ইস্যুতে আমরা আলোচনায় যাব, আমরা পরবর্তী ইস্যুটায় যাই। আজকে আরেকটি ঘটনা, যে ঘটনাটি অবশ্যই সমাজ মাধ্যমে প্রথম আসে, তৃণমূল কংগ্রেসের একজন নেতা এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাজ মাধ্যমে সেটি পোস্ট করা হয়। রেখা পাত্র বসিরহাট কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। এই রেখা পাত্র তিনি স্বাস্থ্য সাথী সহ অন্যান্য যে সমস্ত রাজ্য সরকারি যে প্রকল্প রয়েছে তার উপভোক্তা, এমন একটি তথ্য আজ সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূল কংগ্রেস। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। তার প্রেক্ষিতে
বিজেপির অভিযোগ যে রেখা পাত্রর যে ব্যক্তিগত তথ্য তা প্রকাশ্যে আনা হয়েছে এবং তার প্রেক্ষিতে তারা জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় তফসিলি কমিশনে অভিযোগ জানাচ্ছে। এ বিষয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, আমরা একবার শোনাবো। অন্যায় রেখা পাত্র ওই সংশ্লিষ্ট তৃণমূল ফাংশনারিদের বিরুদ্ধে এসসি কমিশন এবং মহিলা কমিশনে কমপ্লেন করেছে এবং ব্যবস্থা না নিলে রেখা পাত্র উচ্চ আদালতেও যাবেন। একটা দলিত মহিলা তার পার্সোনাল ফোন নাম্বার সহ যেটা এক্সপোজ করেছেন, এটা অত্যন্ত গৌরিত কাজ। আর এই স্বাস্থ্যসাথী হোক যাই হোক, তৃণমূল মনে করে ট্যাক্সের টাকাটা কি ওদের পার্টির টাকা নাকি? আমি আসবো প্রথমে কংগ্রেসের কাছে। তৃণমূল কংগ্রেসের এই অবস্থান বা এই পদক্ষেপের প্রেক্ষিতে আপনাদের কি অভিমত? আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই রেখা পাত্র হোক, অমুক হোক, তমুক হোক, সন্দেশখালী হোক, এই প্রধানমন্ত্রীর ফোনালাপ হোক এবং রেখা সন্দেশখালী থেকে প্রার্থী হোক, এই সব কাজটাই তো তৃণমূল করে দিল। না হলে এই অক্সিজেন তো পেত না বিজেপির পাওয়া সম্ভব ছিল না। রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনা তৃণমূল কংগ্রেস সঠিক করেছে না ভুল? ঠিক মানে ভুল করেছে। দেখুন, একজন প্রার্থী, তিনি এখন প্রার্থী হয়েছেন, সে প্রার্থীর একটা এফিডেভিট দাখিল করতে হয়। আমি আবার বলছি, তৃণমূলের সাথে আমার 2000 শতাংশ রাজনৈতিক মানে বিরোধ, লড়াই মুখোমুখি আমাদের, কিন্তু একজন প্রার্থী হয়েছেন, তিনি লোকসভায় লড়তে চলেছেন, তার একটা এফিডেভিট তাকে প্রকাশ করতে হবে, তার সমস্ত স্থায়ী অস্থায়ী সম্পত্তি, হোয়ার অ্যাবাউটস সবকিছু তাকে প্রকাশ করতে হবে। তার জায়গায় তৃণমূল প্রকাশ করে দিয়েছে, ব্যাস, এর বাইরে আমি কি ব্যাপারটা দেখব? আর দেখুন, নির্বাচন হওয়া উচিত যে ইস্যুগুলো মানুষের, সেগুলো নিয়ে। এগুলো কোনো ইস্যু নয়। তিনি পশ্চিমবঙ্গের নাগরিক, তিনি সুযোগ সুবিধা পেয়েছেন, এখন তার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের কোথাও সমস্যা আছে। এবং পুরো ঘটনাটাই তো যেটাই কংগ্রেসের মুখপাত্র বলতে চেষ্টা করছিলেন, যে যদি কারো সমস্যা হয়, সরকারি যা পাওয়ার সেগুলো তো যারা পশ্চিমবঙ্গের নাগরিক বা ভারতবর্ষের নাগরিক, সেখানে যে দেশের যে সুযোগ সুবিধাগুলো আছে, সে তো দেশের নাগরিক হিসাবে সবার পাওয়ার সমান কর্তব্য বা সমান তারা পাবেই, এখানে তো কোনো বিষয় নেই। তিনি এখন যেগুলো বলেছেন বা করেছেন সেগুলো দেখা হবে, মানুষের কাছে তো আসবেই সবটা। এই যে শুভেন্দু অধিকারী বলছেন যে এটা তো তৃণমূল কংগ্রেসের পার্টির টাকা না, এটা সরকারি টাকা, যে কেউ পেতে পারে, তাহলে সেটা পাওয়ার পর রেখা পাত্র সেই উপভোক্তা তিনি পেয়েছেন, তার এই তথ্যগুলো জানানোর কি প্রয়োজন ছিল? আপনাদের দলের কেন দরকার ছিল? জানালে কি অসুবিধা আছে? তো পেতেই পারে। তো রেখা পাত্র বাংলার একজন বাসিন্দা, একজন ভদ্র মহিলা, তিনি সরকারি টাকায় তিনি স্বাস্থ্যসাথী পেয়েছেন, লক্ষ্মী ভান্ডার পেয়েছেন, এবং বাকি মহিলাদের মতো বাংলায় যে তিনিও একজন উপভোক্তা। এতে সিম্পল, এতে জানাতে কি অসুবিধা আছে? মানে জানাবারই বা প্রয়োজনটা হচ্ছে, অসুবিধাটা কোথায় আছে? স্বাভাবিক, তিনি পাচ্ছেন, তিনি বাংলার মানুষের এবং কেন্দ্রীয় সরকারের উচিত, আমার মনে হয় ফোন নাম্বারটা দিয়ে দেওয়া উচিত, আমার মনে হয় উচিত বলে মনে করছেন। ফোন নাম্বার, তিনি এমপি হবেন, তার জিতবেন বিশাল ভোটে, 7টা জেলার ভোটে তিনি জিতবেন, 7টা জেলায় তিনি জিতবেন, তিনি এমপি হবেন, কেন্দ্রের মন্ত্রী হবেন, ঠিক আছে। আমার কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী তো এরকম 50টা তথ্য দিয়ে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এইটা নিয়ে এসছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওইটা নিয়ে এসছি, মমতা ব্যানার্জির এইটা নিয়ে এসছি। জেনুইন পেপার, এই পেপারে কি কোনো প্রবলেম আছে? আমি আসবো। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, দেবাংশু ভট্টাচার্য, যিনি এই বিষয়টি সামনে এনেছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি রেখা পাত্রের এই whereabouts প্রকাশ্যে এনেছিলেন। তার বিরুদ্ধেই জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় তফসিলি কমিশনে অভিযোগ জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমি আসবো বিজেপির মুখপাত্রের কাছে। তৃণমূল কংগ্রেসের যে যুক্তি দিল, সেই যুক্তিকে কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের এমন দৈন্যদশা হয়েছে যে একজন সাধারণ, একদম যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী না হয়ে যে অন্য কোনো প্রার্থী, সাধারণ ঘরের মহিলা, একদম প্রান্তিক ঘরের মানুষ, তার ঘরে গেলে আপনি ভালো একটা বসার জিনিসও সে দিতে পারবে না, সে চাটাইতে বসতে হবে সিমেন্টের। এরকম একটা ঘরের গরিব পিছিয়ে পড়া সম্প্রদায়ের মেয়ের, সুন্দরবনের জল এলাকা, মানে নদীতে কুমির, বাঘ, বনে বাঘ, এই অবস্থায় তাদের জীবন জীবিকা চলে। সেই একটা গরিব মানুষ প্রার্থী হয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের গাত্র দেওয়া হয়েছে। এবং তার পিছনে ওই যে বললো 7টা জেলা, নাকি 7টা জেলা আমি জানি না,
7টা জেলা কোথায় আছে ওখানে? 7টা বিধানসভা। হ্যাঁ, এই আমি বলিনি, ক্যান্ডিডেট বলেছেন। এইবার এই ক্যান্ডিডেট বলেছেন আমি 7টা জেলা চিনি না, আমি বলিনি। আমি দেখাতে পারি, দেখাবো। বিষয়গুলো এদের দৈন্যতা প্রকাশ পাচ্ছে। একটা সাধারণ মানুষ প্রার্থী হয়েছে, একদম খেটে খাওয়া মানুষ। আমাদের এরকম একটা প্রার্থী হয়েছিল বিধানসভা নির্বাচনে, চন্দ্রনা বাউরি গতবার। সেও পরের বাড়ি কাজ করতো, বাসন মাজতো। রেখাও পরের বাড়ি কাজ করতো, বাসন মাজতো, স্বীকার করেছে। চন্দ্রনা বাউরি মাথায় মাটি তুলে রাস্তা করেছে নিজের বাড়ির সামনে, ভাইরাল হয়েছিল সেটা। এবার এই চন্দ্রমণি প্রার্থী হলে তৃণমূলের তখন গাত্রদাহ হয়েছিল, এইরকম গরিব মানুষকে প্রার্থী করেছে। আজকে বিজেপি এরকম লোকসভায় এরকম একটা গরিব পিছিয়ে পড়া সম্প্রদায়ের মেয়েকে প্রার্থী করেছে। এদের কিছু বলার নেই, বিরোধী দলগুলো কোনো কিছু বলার পাচ্ছে না। উপরন্তু তার ওই উপভোক্তা সুবিধা পেয়েছে ভারত সরকারের সমস্ত। তাহলে আমরা বলবো যে আধার কার্ড ভারত সরকার দিয়েছে, কেন দিয়েছে সেই সুবিধা পেয়ে প্রকাশ করবো? এটা সরকারি নীতি পদ্ধতি। একটা জিনিস দিগন্তবাবু আমি আপনাকে জানাই, আমরা আপনাকে বলছি কলকাতা টিভির পক্ষ থেকে আমি আপনাকে জানাই, আপনি শুনে নিন, আপনার বলতে সুবিধা হবে। বলতে সুবিধা আমি বলিনি, তারপর আপনি বলবেন। আপনাকে বলার সময় দিলাম তো। আজকে রেখা পাত্রর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, রেখা পাত্রর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার স্বামী যেটা কলকাতা টিভিকে জানিয়েছেন যে তা সম্পর্কে যেগুলো বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তিনি সরকারি সুযোগ সুবিধা পান না। আমি এবার শুনতে চাইবো বিজেপির মুখপাত্রের কাছ থেকে। সরকারি সুযোগ সুবিধা তিনি পান না বলেছেন তার স্বামী। শুনুন, কি সুবিধা, কোন পরিস্থিতিতে কি কথা বলেছে সেটা তো আমি জানি না। কোন সুবিধার কথা জিজ্ঞেস করেছেন আপনার টিভিতে গিয়ে যে এটা পান কিনা? বলেছেন সরকারি ঘর পান কিনা, সে ঘর পায়নি বলেছে, সুযোগ সুবিধা পায়নি। বলেছেন স্বচ্ছ ভারতের টয়লেট পাননি কিনা, পৌঁছে দিতে পারেনি, কারণ কাটমানি না দিলে ওটা সন্দেশখালী কেউ পায় না, সেই জন্য হয়তো বলেছে। স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড যেটা গেলে ঠ্যাং ভাঙলে দেয় না কোনো হসপিটালে, লক্ষ্মী ভান্ডারের টাকাটা পান। বাস্তব সত্যি কথা বলেন, স্বাস্থ্যসাথীর সঙ্গে লক্ষ্মী ভান্ডারের হাত ভাঙলে পা ভাঙলে পায় না। শুনে বাকিদের বাস্তব সুবিধা বলুন। স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং হেন্সফোর্ড স্বাস্থ্যসাথী কার্ড থাকলে লক্ষ্মী ভান্ডারে যেটা পান সেটা পান উনি। আমি জানি না ওনার স্বামী হয়তো জানেন না, জানানোর দরকারও হয়তো আমার জানি না, কারণ কি ভদ্র মহিলা জানা আছেন, বেনিফিশিয়ারি তার পার্সোনাল অ্যাকাউন্টে যায়, তাকে সেটা স্বামীকে জানাতেই হবে, এমন কোনো বাধ্যতা নেই আর কি। সেক্ষেত্রে যদি নাই জানাতে পারেন, নাই হতে পারেন, আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি জাস্ট একটা তথ্য কারেক্ট করে দিই, 7টা জেলা, আই রিপিট 7টা জেলা নিয়ে ভোট তিনি করবেন, তিনি এখনও 7টা জেলা ঘুরে দেখেননি। এই শব্দবন্ধ আমার না, মাননীয় প্রার্থী বসিরহাটে ভারতীয় জনতা পার্টি, তিনি প্রথম ইন্টারভিউতে এই কথাটা বলেছেন। আমি তখন 7টা জেলা চিনিনি, তাই আমি বলেছি যে 7টা জেলা নিয়ে উনি নির্বাচিত হবেন এবং 7টা জেলার ভোট সেটা উনি বললেন যে উনি একজন প্রান্তিক মানুষ, জানেন না সেটা বলছে, তার জানেন তার আমরা ক্লিয়ার করে দিলাম। সেটাই যদি আমার কথাতে এটাই যে ও একজন সেটা আমি জানি না। ঠিক আছে, আমরা পরবর্তী ইস্যুটায় যাই। আমরা বলেছি আপনাকে সুযোগ দিয়েছি। আমরা আসছি দিলীপ ঘোষের বক্তব্যে। দিলীপ ঘোষ এর আগে আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে কি কথা বলেছেন, তার প্রেক্ষিতে তার দল এবং নির্বাচন কমিশন তাকে শোকজ করেছে, তিনি বলেছেন তিনি উত্তর দেবেন। কিন্তু কি বলেছেন দিলীপ ঘোষ আমরা সেটা একবার শোনাবো। আজকে তার বক্তব্য নির্বাচন কমিশন মেশো, কি বলছেন শোনাই। এটা রুটিন প্রোগ্রাম, যথারীতি আমার লয়াররা দেখছেন, চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে। কিন্তু আমার অবাক লাগলো, একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না যে মেসোমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে, আমরাও এটা মনে করি না। পার্টি আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো। তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি দিত, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে, কেন ময়দানে লড়তে পারছো না? আমরা এই আলোচনা থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে দিলীপ ঘোষের বক্তব্য চালিয়েছিলাম, যেখানে তিনি নির্বাচন কমিশনকে মেশো বলছেন। আমরা আরেকজনের বক্তব্য শোনাবো, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজানোর নিদান দিয়েছেন। কি বলেছেন আমরা একবার শোনাবো দর্শকদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে
মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে। আমি আসবো বিজেপির কাছে, বিজেপির মুখপাত্র কি বলবেন এই দুটি ক্ষেত্রে? নির্বাচন কমিশনকে মেশো মানে এরকম একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে যা খুশিতেই বলা যায় নাকি? আরে বাবা, সারাদিন বসে তো নির্বাচন কমিশনকে গালাগালি করছে বিরোধীরা। তার মানে কি হচ্ছে মেশো বলেছে, দিলীপ ঘোষ মেশো বলেছে, বলেছে, পরিস্থিতি অনুযায়ী সেদিন মজা করে বলেছে। মজা করা যায়, আবার মজা করা যায় কি? আপনি যখন অসাংবিধানিক বলছেন বিজেপির দালাল বলছেন, এত কিছু বলতে পারছেন, দালাল বলতে পারছেন, অসাংবিধানিক বলতে পারছেন, টাকা বিজেপির টাকা বিক্রি হয়ে গেছে তাই বলতে পারছেন, তাতে কোনো দোষ নেই। ইনি মেশো বলেছেন, তার কনসেন্সে বলেছেন, সেটাই বড় দোষ হয়ে গেছে। ঠিক আছে, দিলীপ ঘোষ তো বলেছেন, আমি বলেছি যে তিনি দেবেন। আর অভিজিৎ বাবু যে কথাটা বলেছেন মৃত্যু ঘন্টা, আসলে যারা সবে রাজনীতিতে এসেছে তারা মনে জানে না 1992 সালে মমতা ব্যানার্জি ব্রিগেডে একটা সভা করেছিল মৃত্যু ঘন্টা। হ্যাঁ আমি বলছি 1992, সেটাই তো বলছি। তারিখটা কত ছিল আপনার জানা আছে? আমি বলছি এই যে 92 সালে মমতা ব্যানার্জি মৃত্যু ঘন্টা টানিয়েছিলেন, বাজিয়েছিলেন, সেক্ষেত্রে যে সমস্ত নেতারা সে সময় সিপিএম ছিলেন তাদের নাম উল্লেখ করে মঞ্চে বলেছিলেন। সেক্ষেত্রে যারা ছিল না তারা জানে না তো। এবার আজকে সেই ইতিহাসটা, সেই মৃত্যু ঘন্টা বলেছিলেন বলতে তারা কি মারা গেছে নাকি? তারা কি মারা গেছে নাকি? আচ্ছা, কেসটা হচ্ছে কি শ্রমিক ভট্টাচার্য কি যুক্তি দিচ্ছেন? আমরা বিজেপির বক্তব্য শোনালাম, শ্রমিক ভট্টাচার্য যুক্তিটাই শোনাচ্ছি। আপনার বক্তব্য তো আপনাকে বলতে দিলাম, আমি আবার শোনাবো। কারণ 92 ওই ব্রিগেডে আমি ছিলাম। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন? আরে ভাই তুমি চুপ করো ভাই, তোমার থেকে রাজনীতি আমার শিখতে হবে না। কি মমতা ব্যানার্জি বলেছিলেন আমি জানি, দেখো কি বলছেন আমরা শোনাবো। যেভাবে এই ঘটনা নিয়ে বারংবার তৃণমূলের তরফ থেকে আক্রমণ চলছে এবং একই ঘটনা বারবার উচ্চারণ করা হচ্ছে, এতে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উচ্চতার সঙ্গে তৃণমূল সুবিচার করছে না। আজও যেভাবে জাস্টিস গাঙ্গুলির বক্তব্যকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা বলে নামিয়ে দেওয়া হয়েছে, এরা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়েরই সম্মানহানি করছে, তার উচ্চতার সঙ্গে সুবিচার করছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই কার্যত মানুষের সামনে আরো হেয় প্রতিপন্ন করছেন তৃণমূল কংগ্রেস। না, আমি জানি যে নির্বাচন কমিশন যেভাবে যে প্রসেসে ইলেক্টেড হয়েছে, আপনারা জানেন যে একজন ক্যাবিনেট মিনিস্টারকে সাথে করে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মানে যে ব্যাটসম্যান সেই আম্পায়ার ঠিক করে দিয়েছে, তাহলে তো জীবনে ব্যাটসম্যান আঙ্গুল উঠবে না আম্পায়ারে। তো সেটা হয়েছে এবং সেখানে দিলীপ ঘোষের মাসি, মেশো, কাকা, ভাইপো ইত্যাদি কিছু না কিছু তো সম্পর্কে লাগতেই পারে, হয়তো তিনি বিশ্বাস করেন। এবং দিলীপ ঘোষ হ্যাবিচুয়াল অফেন্ডার, ওনার পার্টি বাধ্য হয়ে ওনাকে শোকজ করেছে বলে উনি বলেছেন, আমি জানি না, উনি বলেছেন যেন পার্টি ওনাকে শোকজ করেছে, এখন থেকে শালীন উনি থাকবেন, এটা উনি বলেছেন, কমিটমেন্ট করেছেন। কতদিন থাকবেন আমি জানি না, এর পূর্বে উনি ছিলেন না, এটা উনি প্রকারান্তে স্বীকার করে নিয়েছেন। দুই হচ্ছে দেখুন, অভিজিৎ গাঙ্গুলি তিনি শুরু থেকেই শুরু করে দিয়েছিলেন, মানে ভালো বিজেপি হতে হবে, দিলীপ ঘোষের স্টাইলে পৌঁছতে হবে, দিলীপ ঘোষের ইয়েতে পৌঁছতে হবে। এবং একটু আগে যে বললাম যে গডজে হতে পারে, গান্ধী হতে পারে না, ভাবনা চিন্তার প্রসেসে আছে। এবং যে গডজে হবে সে তো মৃত্যু ঘন্টা বাজানোর কথাই বলবে, কোনো গান্ধীবাদী লোক কোনো গান্ধীর কথা বলবে সে তো মৃত্যু ঘন্টার কথা বলবে। শ্রমিক ভট্টাচার্য বললেন সেই বিষয়টা নিয়ে কিছু আলোকপাত করুন। দেখুন, আমি বামফ্রন্টের মৃত্যু ঘন্টা মানে একটা পার্টির মৃত্যু ঘন্টা, এবং বলতে পারি যে 2000 আমার সঙ্গে পলিটিক্যাল অপোজিশন বামফ্রন্ট তার আক্ষরিক মৃত্যু হয়েছে, কারণ কি বামফ্রন্ট আজকে শূন্য হয়েছে, এটা আমরা বলেছি। কিন্তু আমরা কোনোদিন বলিনি জ্যোতিবাবুর মৃত্যু ঘন্টা বাজিয়ে দেবো, জ্যোতিবাবুর মৃত্যু কামনা করছি, বুদ্ধ বাচ্চাদের মৃত্যু ঘন্টা বাজাবো বা একে মারবো, কংগ্রেস এটা সম্ভব নয়। দেখুন, আমি আবার বলছি অঙ্কুর, আপনি যেভাবে আমাকে বলতে পারেন, থামাতে পারেন, আসলে দিলীপ ঘোষরা যেটার মুখ, সুকান্ত মজুমদার সেটার মুখোশ, অটল বিহারী যে দলের মুখোশ, সে দলের অ্যাকচুয়াল মুখ হচ্ছেন এই নরেন্দ্র মোদীরা। মানে ব্যাপারটা হচ্ছে এদের থেকে এইটাই কামড়, দিলীপবাবুর হিপোক্রেসি নেই, দিলীপবাবু বলে ফেলেছেন। এবং যে কথাটা আমি খুব গভীরে গিয়ে বলছি, আমরা বারবার বলি যে ইনস্টিটিউশনগুলোর স্বাধীনতা খর্ব হয়ে যাচ্ছে, সংবিধানের উপর আক্রমণ নেমে আসছে, যে স্বাধীন ইনস্টিটিউশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলোর স্বাধীনতা খর্ব হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু দিলীপবাবুর বক্তব্যে সিপিএম মুখোপাধ্যায়। মানুষের মূল ইস্যু থেকে সরিয়ে দাও। নির্বাচনী বন্ড শুধু দেশের নয়, বিশ্বের সব থেকে বড় আর্থিক কেলেঙ্কারি, তার জন্য বিজেপি ভোটারদের থেকে কঠোর শাস্তি হবে। কে বলছে? পরকালা প্রভাকর, নির্মলা সীতারামনের স্বামী, অর্থমন্ত্রীর স্বামী। হ্যাঁ, এবং অর্থমন্ত্রী কি বলছে? দলের তরফ থেকে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল ভোটে লড়বো কিনা, জানিয়েছি সেই অর্থ বলা আমার নেই, তাই এই ভোটে আমি লড়তে পারছি না। এইটাও তো বক্তব্য। আর এই যে বক্তব্য বলছে, জনগণের, মানুষের মৃত্যু ঘণ্টা তো বাজিয়ে দিয়েছে বিজেপি। কর্মসংস্থান কোন জায়গায় দাঁড়িয়ে আছে,
ইলেকটোরাল বন্ড থেকে দুধের দাম বেড়েছে, সেই দুধের কোম্পানি থেকে পয়সা পেয়েছে বিজেপি। ওষুধের দাম বেড়েছে, ওষুধ বেআইনি ওষুধ তারা দিয়েছে, সেখান থেকে পয়সা নিয়েছে বিজেপি। ইলেকটোরাল বন্ড ফাঁস হয়ে যাবে বুঝতেই পারিনি। আমরা দেখেছি কিভাবে এর আগে যিনি আরবিআই এর যে সেক্রেটারি ছিলেন তার বক্তব্য কি আছে। বিজেপি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সারা দেশ থেকে লুট করেছে, সেইটাকে ঢাকতে মানুষের মৃত্যু ঘণ্টা বাজিয়ে এখন অন্য লোকের মৃত্যু ঘণ্টা বাজাচ্ছে। জনগণ যাকে চাইবে সে জিতবে, যদি জনগণের মতো করে ভোট হবে, সেখানে কেন উল্টো পাল্টা কথা? অবশ্যই আমরা এই আলোচনা থাকবো, বাজার গরম করব বিষয় আজকেও জানি রাখি। আজকে এই যে প্রসেসটা, বিরোধীদের বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হামলা করা, যে অভিযোগ বিরোধীরা করছে, আজকে মহুয়া মৈত্র তাকেও তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে, তাদের সদর দপ্তরে ডাকা হয়েছিল, কিন্তু মহুয়া মৈত্র সেই তলবে তিনি সাড়া দেননি। কি বলেছেন মহুয়া মৈত্র আমরা একবার শোনাবো দর্শকদের। আসলে বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু, ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারবো। কি বলবেন দীপঙ্কর বাবু? হ্যাঁ, মেশো বলা খারাপ, আর আমার দেখে আকর্ষিত হয়ে আসবে। এই যে অঙ্গভঙ্গি, যে কথাবার্তার ধরন, একজন কার কথা বলবো, এ দেশদ্রোহী সাংসদ পদ গেছে, এথিক্স কমিটির সুপারিশে সিবিআই ইনকোয়ারি শুরু হয়েছে, মস্তিষ্কের ঠিক নেই, এরা এতটাই নিচে নেমে গেছে, প্রার্থীর ব্যক্তিগত চরিত্র তো শুরু হয়ে গেছে, গরিব বলে তাকে যা তা বলতে শুরু করেছে। আর এখন যিনি প্রার্থী হচ্ছে কৃষ্ণনগরে, তার জনপ্রিয়তার কাছে এ আর মস্তিষ্কের সন্তুলন বিগড়ে গেছে, যার জন্য ওর শরীরে আকর্ষণে নাকি ছুটে আসছে। এই যে ভাষা ভঙ্গি, একজন সাংসদের ভাষা ভঙ্গি মানে কত ধরনের নোংরা প্রবৃত্তির হতে পারে একটু বেশ বেশ। কৃষ্ণনগরের বিজেপি ক্যান্ডিডেট যিনি হচ্ছে, তার জনপ্রিয়তা, আমি সত্যি বিজেপির একাধিক নেতার নাম জানি, একাধিক, কিন্তু এনার নাম আমি পূর্বে জানতাম না। হতে পারে, দেখুন ইলেকশন চলছে, ক্যাম্পেনিং চলছে, এরকম 2-4টে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে বিজেপির পক্ষ থেকে, কিন্তু আমরা বিজেপির ফ্রেন্ড রিকোয়েস্ট নিতে এই মুহূর্তে মহুয়া রাজি নয়। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে এই 100 দিনের কাজ, তার যে মজুরি ছিল সেই মজুরি বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন রাজ্যে অবশ্য তার শতাংশের হেরফের আছে, কিন্তু আজকে এটা ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে বিরোধীদের পক্ষ থেকে একটা অভিযোগও উঠেছে যে আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর এই ধরনের ঘোষণা কেন। অবশ্য তার প্রেক্ষিতে পাল্টা যুক্তি রয়েছে কেন্দ্রের, যে এই পুনর্বিবেচনার সিদ্ধান্তটি অনেক পুরনো। আমি আপনার কাছে আসবো, বিজেপির মুখপাত্রের কাছে, যে তৃণমূল বারংবার বঞ্চনার অভিযোগ করছিল এই 100 দিনের কাজের প্রেক্ষিতে, সেটা রাজনৈতিকভাবে নির্বাচনে একটা অন্যতম ইস্যু তৃণমূলের, সেটাই কি এই তড়িঘড়ি বৃদ্ধির সিদ্ধান্তটা সেই কারণেই এলো? তৃণমূলের কি বৃদ্ধি, তৃণমূল তার থেকে ভালো বলতে পারে, তাদের ধারণা। আসলে আপনি বলছেন আটকেছি, আমরা বারবার বলেছি আমরা চুরি আটকেছি, আমরা টাকা আটকাইনি। এই যে এলাকায় এত পরিমাণ চুরি হয়েছে, এলাকায় ঢুকলেই বোঝা যাচ্ছে যে পঞ্চায়েতের মেম্বারকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কাউন্সিলরকে বেঁধে রেখেছে, কাউন্সিলর বাড়ি ভাঙচুর হয়েছে, পঞ্চায়েতের সদস্যের বাড়ি ভাঙচুর। এই ঘটনাগুলো তো আপনাদের টিভি চ্যানেলে এসেছে, আমরা বসে বসে দেখেছি। প্রয়োজন হচ্ছে কি এই চুরিগুলো হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে টাকা ফেরত দেওয়া লেগেছে। আপনারা জানেন যে শাহজাহানের ওই জমি এলাকা দখল করেছে, সেগুলো সব ফেরত দেওয়ার জন্য সরকারি ব্যবস্থা, পশ্চিমবঙ্গ সরকারের বিএলওর আগে মেপে টেপে এখন ফেরত দেওয়ার ব্যবস্থা। এই অত্যাচারটা এলাকায় হয়েছে, সেটাই আমরা বলি আটকেছি। এক হচ্ছে আপনারা জানেন যে ক্যাগ রিপোর্টে আমরা দেখলাম যে ক্যাগ রিপোর্টে ধরলাম যে আধার কার্ডের সঙ্গে তো কানেক্টেড জব কার্ড, তাহলে ক্যাগ রিপোর্টে কেন আমাদের হিসাব দেওয়া নেই? কথা তো হিসাব তুমি নর্মাল কোর্সে পেয়ে যাবে। দেখলাম যে 2002 থেকে ওরা কাউন্ট করেছে, তো 2002 থেকে, ঠিক কংগ্রেসের 2017 সালে ইনকাম ট্যাক্স দেয়নি, এখন গিয়ে ফ্রিজ করেছে। 2002-তে ইউটিলাইজেশন দেয়নি, এখন গিয়ে টাকা দিচ্ছে না। তো ধীরে ধীরে যখন প্রথম ফার্স্ট ইমপ্রেশন ইজ নট দি লাস্ট ইমপ্রেশন, পরবর্তীকালে যখন গোটা ম্যাটারটা খুলে গেল যে ক্যাগের কাছে যে 2002-এর ইউটিলাইজেশনটা চাইছে, কি করে দেবে 2002-এর ইউটিলাইজেশন? আর দুই হচ্ছে নির্বাচনী বিধি ভঙ্গ তো বিজেপি পরপর করে যাচ্ছে, এটাও একটা পার্ট। আপনি না না, এটাও পার্ট। 5 লক্ষ টাকা মারা গেলে যে ঘোষণা করেছিল, এটা কি পার্ট নয়? কোনটা? এটা আছে, এই না সদস্যরা মারা বেরিয়ে বার যে মারা গেল তাদের 5 লাখ টাকা। আমি আরেকটা বিষয়, সেটা কি নয়? যদি কোনো কম্পেনসেশন অ্যাক্সিডেন্ট হয়, কম্পেনসেশনটা আপনি ঠিক চিন্তা করবেন, সেটা বৈধ, তাই তো? মানুষকে টাকা দেওয়া যাওয়ার কথা বলছো, সেটা বৈধ। কোনো অ্যাক্সিডেন্ট গ্রাউন্ডে কালকে যদি কোনো ভগবান না করুক রেল দুর্ঘটনা ঘটে, সেখানে যদি রেল দপ্তর সেটা ঘোষণা করে, সেটা করতে পারে। কম্পেনসেশন অন অ্যাক্সিডেন্ট মন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করবে, আধিকারিকরা ঘোষণা, আধিকারিক লেভেল হবে, মন্ত্রী কেন দাঁড়িয়ে ঘোষণা করবে?
এখানে সরকারি আধিকারিকরা করবে পলিসি যেটা নির্বাচন ঘোষণা হওয়ার পর করছে, যেটা ভোটের এফেক্ট করতে পারে সেটা করছে। আমি শুধু লাস্টে একটা কথা, এই যে বলছে না চোট্টর ধরে বেঁধে রাখছে, গাছ ফাছ বেঁধে রাখার চিহ্ন, কাউন্সিলর ছোট আমি দেখিনি, হয়তো আমার নজরে পড়েনি। সাংসদ তো আরো বড়, প্রায় 16 লাখ ভোট, কাউন্সিলর ভোটে 1600 ভোটে, আর কাউন্সিলর এমপি ভোটে 16 লাখ ভোটে। 16 লাখ ভোটের যিনি প্রার্থী, তাকে বিজেপি বাঁকুড়াতে 3 ঘন্টা বন্ধ করে রেখেছিল, বাঁকুড়া থানা গিয়ে তাকে ছাড়িয়ে আনতে হয়েছে বাঁকুড়ার সাংসদকে। সেটা বিজেপি করেছিল, আমরা করিনি। কে কোথায় কি মেরেছে সেটা বিজেপি ভালো করে জানে। বেশ, আমি আসবো কংগ্রেসের কাছে। এই যে আপনারা বারংবার বলছেন সমস্ত ইস্যু থেকে নজর ঘুরিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এবং কর্মসংস্থানের বিষয়টা বারবার নিয়ে আসছেন। আমরা দেখেছি সাম্প্রতিক যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে কর্মসংস্থানের অবস্থাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। আপনারা এখনো পর্যন্ত কংগ্রেস আপনাদের সবকটি আমাদের রাজ্যে কোন আসনে কে দাঁড়াবে সেটা ঘোষণা করতে পারলেন না, ফলে নির্বাচনী প্রচার নেই। তারপরে বলছেন এই সমস্ত আপনাদের ইস্যুগুলো, সেগুলো আপনারা মানুষের কাছে নিয়ে যেতে পারবেন? দেখুন, প্রথম আগে কথা বলি, 100 দিনের কাজ মানে মনরেগার যারা কাজ করেন, অঙ্কুরবাবু মাননীয় সঞ্চালক, তাদের মাথা পিছু আয় মোদী সরকার কত টাকা বাড়িয়েছে জানেন? হিসাব অনুযায়ী আমাদের রাজ্যে 5.5%, 7 টাকা করে বেড়েছে। 7 টাকা, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। আপনি যদি 90 টাকা পেতেন, পাবেন এখন 97 টাকা। এর জন্য যদি দীপঙ্কর বাবুরা হাততালি বাজাতে বলেন, আমরা হাততালি বাজাবো। 7 টাকা করে বাড়িয়েছে মোদী সরকার মাথা পিছু। এটা গেল বাস্তব কথা। 2 নম্বর কথা হচ্ছে অঙ্কুর, আমি আবার বলছি, আমাদের যে কথাটা আপনি বললেন, আমাদের ভোট পার্সেন্টেজ কমে গেছে পশ্চিমবঙ্গে, মানুষ আমাদের বিমুখ করেছেন, আমরা ভোটে হেরেছি, আমরা ভোটে শূন্য হয়েছি, এটা তথ্যগত দিক থেকে কোথাও কোনো অসুবিধা নেই মেনে নিতে, আমরা মানুষেরাই মাথা পেতে নিয়েছি। কিন্তু তার মানে নির্বাচনী বন্ডের নামে যে তোলাবাজি চললো, পৌঁছবেন কি করে? আপনারা তো নিজের নাম ঘোষণা করতে পারলেন না প্রার্থী, সময় নেই। আমি বলছি যে তোলাবাজি করা হলো, যে হাজার হাজার কোটি টাকা লুট চুরি করা হলো মানুষের, গরিব মানুষের মুখের ওষুধের দাম সেখান থেকে টাকা চুরি করা হলো, মানুষের পকেট থেকে টাকা চুরি করা হলো। এই ভাইদা, সুপ্রিম কোর্ট কি বলেছে? আপনি সুপ্রিম কোর্টের ব্যাপারে সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট আপনারা বলছেন মিথ্যে বলেছে? সুপ্রিম কোর্ট মিথ্যে বলেছে? এই কারণে সুপ্রিম কোর্ট মিথ্যে বলেছে? পল্লব বলেছেন দুজনকে। না, সুপ্রিম কোর্ট মিথ্যে বলেছে। মাইক মিউট করবে, বিজেপি কংগ্রেসের মাইক মিউট করবে, সিপিএম এর মাইক থাকবে খোলা। দিয়েছিল যাবেন, মানুষ তো বিজেপি কে ভোটটা দিয়েছিল, আসন দিয়েছিল, 100 দিনের টাকাটা কিন্তু এখনো আসেনি। মানুষ কি পেল? 18 জন এমপি কে তো পাঠিয়েছিল মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সেই 18 জনের থেকে কি পেয়েছে সেই প্রশ্নটা করবে। এই লুটেরা যারা ধোঁকাবাজি করেছে, ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে, এসবিআই টাকা দিতে পারেনি, তারপরে তারা জুমলাবাজি করছে। সোনার ধৈর্য রাখুন, বিজেপি সোনার ধৈর্য রাখুন, বিজেপি সোনার ধৈর্য রাখুন। 100 দিনের টাকা এখনো পায়নি মানুষ, সেই টাকা কেন পাচ্ছে না? তার উত্তর কে দেবে? এতগুলো কমিশন এসে কে চুরি করেছে? প্রমাণ করতে পেরেছেন কি? প্রমাণ কি করতে পেরেছেন? উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারির হার সবচেয়ে বেশি, কি বলবেন দীপঙ্কর সরকার? আসছি সিপিএম বন্ডে লুটেরা বিজেপি। দীপঙ্কর সরকার, উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারির হার ছিল সবচেয়ে বেশি, কি বলবেন? উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারির হার সবচেয়ে বেশি, সাম্প্রতিক যে রিপোর্ট, করোনার পরবর্তীকালে যে পরিস্থিতি হয়েছে সারা বিশ্বে, সারা পৃথিবীতে কর্মসংস্থানের ডামাডোল করেছে। টাকা দিয়েছেন তো করোনার সময়, করোনার পরে উনি সাম্প্রতিককালে বলেছে, বলুন না, আরে পড়াশোনা করিস না, তুই জিরোতে রয়েছিস, এখন পড়াশোনা করো, পড়াশোনা করো আগে। উনি সাম্প্রতিককাল বলেছেন, সাম্প্রতিককালই তো বলেছে, সাম্প্রতিককাল সাম্প্রতিককালই তো প্রশ্নটা 2000 সাল থেকে বলছি আপনাদের, এই কথাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা। কর্মসংস্থানের ভি অনন্ত নাগেশ্বরন বলছেন সরকারের কিচ্ছু করার নেই। আমাদের সময় একেবারেই শেষ হয়ে যাচ্ছে, আমাদের আজকের বাংলা বলছে সময় একেবারেই শেষ। আজকে আপনাদের প্রত্যেককে বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।